আমাদের অনলাইন ক্লাস গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা পড়েছি তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ ক্ষমতার সম্পর্কিত যে সমস্ত প্রবলেম সেগুলো সমস্ত সলভ করেছি। বিওটি কাকে বলে সেগুলো দেখেছি। আচ্ছা, আজকে আমরা শুরু করব তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক ব্যাপারটা যদি বলতে হয়, দেখো যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, এর আগের ক্লাসে আমরা দেখেছি কি হচ্ছে, যে রোধের কারণে তাতে তাপ উৎপন্ন হচ্ছে এবং সেই তাপ থেকে আমরা কি করছি, সেইটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন রকম প্রয়োগ করছি। ঠিক একই রকমভাবে যখন কোনো পরিবাহী তারের ভেতর দিকে তড়িৎ যায়, তখন তার চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে চুম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হচ্ছে, তাহলে তোমাদেরকে চুম্বক জিনিসটা জানতে হবে। কি তোমরা ক্লাস 7-এ পড়েছিলে চুম্বক কাকে বলে, সেখানে শুধু চুম্বক কাকে বলে, তার মেরু, এগুলোই শুধু পড়েছিলে। জাস্ট আমি তোমাদেরকে একটু অল্প করে ইন্ট্রোডাকশান দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে চুম্বক, যে দণ্ড চুম্বক, চুম্বকের কি ছিল, দুটো মেরু ছিল, যেটাকে বললাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। উত্তর মেরু বলতে উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ সন্ধানী মেরু। তাহলে আমরা জানি চুম্বককে যদি আমরা এরকম কোনো সুতোতে বেঁধে আলতোভাবে এরকমভাবে ঝুলিয়ে দিই, তাহলে তার উত্তর যে মেরুটা উত্তর দিকে থাকবে এবং দক্ষিণ মেরুটা কী দিকে থাকবে, দক্ষিণ দিকে থাকবে। এরপরে এই মেরুগুলোকে কি বলেছিলাম, যে যদি আমরা একে ভেঙে দিই, ব্রেক করি, তাহলে কি হবে না, এখানে আবার দক্ষিণ মেরু তৈরি হবে, এইখানে উত্তর মেরু তৈরি হবে। তার মানে কোনো মেরুই এককভাবে থাকতে পারে না, মানে এককভাবে তুমি উত্তর মেরু বা শুধু বিচ্ছিন্নভাবে দক্ষিণ মেরু এরকম পাওয়া সম্ভব নয়। তুমি যত দণ্ডচুম্বককে যা খুশি করে ভাঙতে পারো, তার কিন্তু দুটো আলাদা মেরু একই সঙ্গে অবস্থান করবে। এরপরে এই বড় চুম্বকের কাছে যদি আমরা সেখানে চুম্বক শলাকা করেছিলাম, তার মানে একটা কাঁটার মতো অংশ, হালকা চুম্বক, যেটা কি করতে পারে, একটা দণ্ডের উপরে চতুর্দিকে গোল করে ঘুরতে পারে। তাহলে এইরকম একটা যে তোমার সুতোর মতো এই দণ্ডের মতো একটা অংশের উপরে কি হয়, চুম্বকটা এইরকমভাবে কি থাকে, ঝোলানো হয়ে থাকে। ঠিক আছে, এইরকমভাবে থাকে, যেখানে এরও কি থাকে, উত্তর মেরু থাকে, এরও দক্ষিণ মেরু থাকে, এরও উত্তর মেরু থাকে, এরও এবং দক্ষিণ মেরু থাকে। তাহলে এই চুম্বক শলাকে যখন আমরা উত্তর মেরুর কাছে নিয়ে যাব, সে কি করবে, বিকর্ষণ করবে, আর দক্ষিণ মেরু নিয়ে গেলে তাকে আকর্ষণ করবে। তাহলে এ কী করে, এরকমভাবে মুভ করতে পারে, অনেকটা কীরকম, এইরকমভাবে সে কী করতে পারে, মুভ করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণকে মুভ করতে পারে। আচ্ছা, এইটা পড়েছিলাম। সঙ্গে পড়েছিলাম হচ্ছে কি না, এই যে চুম্বক, এই চুম্বকের কি আছে, যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি হচ্ছে, সীমাবদ্ধ থাকে। তাহলে যতটা অংশ জুড়ে তার এই আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কাজ করে, তাকেই বলা হবে তার চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাকেই বলা হবে কি, তার চুম্বক ক্ষেত্র। তাহলে এটা যদি একটা চুম্বক হয়, তাহলে এই চুম্বকটার আকর্ষণ বলটা যতটা ক্ষেত্র জুড়ে থাকবে, তখন তাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এবার আমরা তো খালি চোখে বুঝতে পারি না চুম্বক কতটা অবধি কাজ করছে বা কীরকমভাবে কাজ করছে, দেখা যায় না। তাই এই চুম্বকের ক্ষেত্রটাকে বোঝানোর জন্য আমরা কি করি না, কতগুলো কাল্পনিক রেখাকে কল্পনা করি, যেগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখা কাকে বলবো না, চুম্বক বলরেখা বলতে চৌম্বক ক্ষেত্রের অবস্থিত এমন কতগুলি কাল্পনিক রেখা, যেগুলো হচ্ছে কী করে না, বোঝায় যে কোনো বিন্দুতে ওই ধরো হচ্ছে এখান থেকে কি করলো না, আমার হচ্ছে কতগুলো কাল্পনিক রেখা তৈরি করলাম, এরকম কাল্পনিক রেখা তৈরি হলো। ঠিক আছে, কতগুলো কাল্পনিক রেখা তৈরি হলো। ঠিক আছে, সেই রেখাগুলো কি করবে না, ওই রেখাগুলোর কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকগুলো কি করবে না, হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের যে অভিমুখ, সেই অভিমুখটাকে নির্দেশ করবে।
এই তাহলে আমরা যদি একটা সলিড মানে সুষম চুম্বক নিই, মানে দণ্ড চুম্বক, একে সুষম চুম্বক নেই, তাহলে এর কি বৈশিষ্ট্য? না এই চুম্বকের ক্ষেত্রে এর বলরেখার নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য আছে? না চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এইটা কিন্তু মন দিয়ে শুনবে। তাহলে চুম্বক বলরেখা কি? চুম্বক বলরেখা হচ্ছে কতগুলো, চুম্বক বলরেখাগুলো হচ্ছে কতগুলো কাল্পনিক রেখা, যে কি করে না চুম্বক ক্ষেত্রের বিস্তার কতটা সেইটাকে বোঝানোর জন্য ব্যবহার করি। তাহলে এই চুম্বক বলরেখা সবসময় কি হয় না এই যে নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরু থেকে নির্গত হয়ে এবং দক্ষিণ মেরুতে এসে শেষ হয় কোথায়? চুম্বকের বাইরে। আর চুম্বকের মধ্যে কিন্তু তাহলে এর হচ্ছে অভিমুখ কোন দিকে থাকবে? এই রকমভাবে থাকবে, ঠিক আছে। এরপরে চুম্বকের মধ্যে এগুলো কি হবে না হচ্ছে উত্তর থেকে এই দক্ষিণ থেকে উত্তরের দিকে আসবে। কি হবে? দক্ষিণ থেকে উত্তরের দিকে আসবে, ঠিক আছে। দেখো তাহলে আমি আগে বলরেখাগুলো এঁকে নিই, নিয়ে বলছি আমি এর বৈশিষ্ট্যগুলো। তাহলে চুম্বক বলরেখাগুলো সবসময় কি হয় হচ্ছে চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে নির্গত হয় এবং কি হয় দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করে, এবং প্রত্যেকেই একটা হচ্ছে কি বদ্ধ লুপের মতো, মানে একটা বদ্ধ লুপের মতো কাজ করে। এবং কি হয় এই চুম্বকের মধ্যে দেখো এই যে চুম্বক বলরেখাগুলো কোথা থেকে আসে? উল্টোটা, ঠিক দক্ষিণ মেরু থেকে উত্তর মুখ অভিমুখে এগুলো বিস্তার লাভ করে। এরপর কি হয় না এই যে দণ্ডচুম্বকের মধ্যে এই যে চুম্বক বলরেখাগুলো পরস্পরের সঙ্গে কিভাবে থাকে? সমান্তরালভাবে থাকে। কি থাকে? পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে থাকে। এবং এই দণ্ডচুম্বকে এই যে চুম্বক বলরেখাগুলোর ঘনত্ব যত বেশি হবে সেই দণ্ডচুম্বকের হচ্ছে তোমার আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা ততটাই বেশি হবে, ঠিক আছে। তাহলে দণ্ডচুম্বক, এবং এই দণ্ডচুম্বকের কাছে যদি আমরা কোনো চুম্বক শলাকা নিয়ে আসি তাহলে সে কী করবে? বিক্ষেপ অনুভব করবে। এইটুকু শুধু জিনিস তোমরা জানো। চুম্বকের আরও অনেক জিনিস আছে, সেগুলো হচ্ছে তোমরা যখন চুম্বক চ্যাপ্টারটা ক্লাস 11-12 ফিজিক্সে পড়বে তখন জানতে পারবে। তোমরা শুধু চুম্বকটা পড়েছিলে, তোমাদের এই চুম্বক বলরেখার এই অংশটা মানে একটা সুষম চুম্বকের বলরেখা কীরকমভাবে বিস্তার লাভ করে তাহলে এবং কি লাগবে, এটা হচ্ছে আমরা এই চুম্বক যখন তড়িৎ চুম্বক পড়ব তখন এটা আমাদের প্রয়োজন লাগবে। তাই জন্য প্রথমেই বলে দিলাম যে তো একটা হচ্ছে দণ্ড চুম্বকের চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্য কি হয়। তাহলে চুম্বক বলরেখাগুলো একটা হচ্ছে কাল্পনিক রেখা এবং প্রত্যেকেই এক একটা কি হচ্ছে বদ্ধ বর্তনীর মতো, বদ্ধ লুপের মতো, এবং সেটা কি হয় নর্থ মেরু থেকে বের হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে কোথায়? চুম্বকের বাইরে। চুম্বকের মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে হচ্ছে তোমার উত্তর মেরুর দিকে আসে, এবং হচ্ছে যখন চুম্বকের মধ্যে এই বলরেখাগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল অবস্থাতে থাকে এবং যত এগুলোর হচ্ছে কি হয় ঘনত্ব বাড়ে তত ওই দণ্ডচুম্বকের ক্ষমতা বাড়ে, ঠিক আছে। এরপর এই চুম্বক বলরেখার কোনো বিন্দুতে যদি আমরা কি করি লম্ব অঙ্কন, এই হচ্ছে তোমার স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শকটা ওই বিন্দুতে চুম্বক বলরেখার যে চুম্বকের যে প্রাবল্য আর কি প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। আচ্ছা, এই গেল হচ্ছে একটা দণ্ড চুম্বকের বৈশিষ্ট্য। এরপর দেখো যখন আমরা কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করছি সেই তড়িৎ প্রবাহের ফলেও কিন্তু কি হয় চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাকে দেখেন প্রথম বিজ্ঞানী ওরস্টেড এটা লক্ষ্য করেন, ঠিক আছে। তাহলে কোনো পরিবাহী তারের ভেতর দিকে ধরো একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আমরা কি করি তড়িৎ চালনা করি এবং তার কাছে যদি আমরা কোনো চুম্বক শলাকা নিয়ে যাই, ঠিক আছে, তাহলে সেই চুম্বক শলাকা কি হয় বিক্ষিপ্ত হয়,
মানে হচ্ছে সে মুভ করতে থাকে। কেন হয় এটা? না কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর চারিদিকে কি হয়, একটা তড়িৎ ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, একেই তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া বলা হয়। এটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ওরস্টেড। বিজ্ঞানী ওরস্টেড এটা সবার প্রথমে আবিষ্কার করেন এবং তিনি একটা পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করেন কীরকমভাবে এই চুম্বক শলাকার বিক্ষেপ হয়, যেটা ওরস্টেডের পরীক্ষা নামে হচ্ছে আমাদের কাছে প্রচলিত। তাহলে ওরস্টেডের পরীক্ষার জন্য উনি কি করেন না হচ্ছে এইরকম একটা বর্তনী নেন। ঠিক আছে, বর্তনী নেন, সেই বর্তনীর মধ্যে এই যে তার, সেই তারের সঙ্গে সমান্তরালভাবে কি রাখেন, একটা চুম্বক শলাকা রাখেন। ঠিক আছে, একটা চুম্বক শলাকা রাখেন কোথায়? তাহলে কি বললাম, একটা বর্তনী নেয়, বর্তনীতে যে তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তারের সমান্তরালভাবে তারের অভিমুখে কি রাখে, একটা চুম্বক হচ্ছে শলাকা রাখেন। এরপরে উনি কি করেন, তড়িৎ প্রবাহ চালনা করেন। তড়িৎ প্রবাহ চালনা করার ফলে কি হয় না, এই চুম্বক শলাকার বিক্ষেপ অনুভব করেন বা বিক্ষেপ লক্ষ্য করেন। ঠিক আছে, চুম্বক শলাকাটার বিক্ষেপ লক্ষ্য করেন। তার মানে সে ছিল এইরকমভাবে, কি হয়ে গেল, সেই রকমভাবে বিক্ষেপ হলো। তার মানে যখনই তড়িৎ প্রবাহ হলো তখন এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। সেই চুম্বক এই চুম্বকের মেরুকে কি করলো, হচ্ছে বিক্ষিপ্ত করলো। মানে হচ্ছে যে মেরু সমমেরুকে আকর্ষণ বা বিকর্ষণ করলো। কি মেরু কি হয় সেটা আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে কি হলো, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। সেই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার ফলে কি হলো না হচ্ছে এই তোমার চুম্বক শলাকার বিক্ষেপ হলো। এটা তিনি লক্ষ্য করলেন। এরপর কিভাবে বিক্ষেপ হচ্ছে না, যদি আমি এটাকে একটা কি ধরি, উত্তর দক্ষিণ, এটা উত্তর, এটা দক্ষিণ, মানে এটা হচ্ছে নর্থ, উত্তর হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে তোমার পূর্ব, এটা পশ্চিম, এরকম যদি ধরি তাহলে উনি কি করলেন, প্রথমে তড়িৎ যে শলাকাটাকে, সেই চুম্বক শলাকাটাকে তিনি কি করলেন, এই যে পরিবাহী তারের নিচে রাখলেন। কি করলেন, ফার্স্ট কন্ডিশন পরিবাহী তারের নিচে রাখলেন এবং তিনি কি করলেন না তড়িৎটাকে উত্তর থেকে দক্ষিণ দিকে পাঠালেন। কোন থেকে? উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ পাঠালেন এবং কি করলেন, চুম্বক শলাকাকে কোথায় রাখলেন না হচ্ছে এই তড়িৎ পরিবাহী তারের নিচে। তাহলে উনি কি করলেন, এই চুম্বক শলাকাটাকে রাখলেন তার নিচে, এদিকে রাখলেন নর্থ মেরু, এদিকে রাখলেন সাউথ মেরু। কি হলো তাহলে না, যখনই তড়িৎ প্রবাহ চললো তখনই এই চুম্বক শলাকার বিক্ষেপ হলো। কোন দিকে হলো না, এই ডান দিকে বিক্ষেপ হলো। কোন দিকে হলো, পূর্ব দিকে বিক্ষেপ হলো। তাহলে বিক্ষেপ কোন দিকে হলো, পূর্ব দিকে বিক্ষেপ হলো। তাহলে আমি প্রথমে কি করলাম, তারের অবস্থানটা কোথায় করলাম, তারের অবস্থান হচ্ছে কি, এই তারের অবস্থান বলছি, আচ্ছা তারের অবস্থান হচ্ছে শলাকার উপরে। কি করলাম, শলাকার ওপরে রাখলাম। ঠিক আছে, শলাকার উপরে তারটাকে রাখলাম, শলাকাটা তার নিচে রাখলাম। তাহলে এরপরে তড়িৎ প্রবাহ কোন দিকে হলো, তড়িৎ প্রবাহের দিক কি হলো না, যখন উত্তর থেকে দক্ষিণে আসছিল, কোথা থেকে, উত্তর থেকে দক্ষিণে, তখন বিক্ষেপ কোন দিকে হলো, বিক্ষেপ হলো পূর্ব দিকে, এরপর একই রকম অবস্থাতে যখন দক্ষিণ থেকে উত্তর দিকে হলো, তড়িৎ প্রবাহটা জাস্ট পাল্টে দিল, তখন কিন্তু চুম্বক শলাকার বিক্ষেপ কি হলো, উল্টো দিক বরাবর হলো। কি হলো,
উল্টো দিক বরাবর হলো, মানে হলো কি হয়ে গেল, পশ্চিম দিকে হয়ে গেল। তাহলে শলাকার উপরেই থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা কি হয়ে গেল, দক্ষিণ থেকে উত্তর দিকে। তখন বিক্ষেপ কোন দিকে হবে, পশ্চিম দিকে হবে। ঠিক আছে, মানে উল্টো দিকে। যেমনি তার দিক পরিবর্তন হয়ে গেল, তখনই তার তড়িৎ প্রবাহে তার যে বিক্ষেপের অভিমুখটা পরিবর্তন হলো। এরপরে পরের স্টেপে তিনি কি বললেন, এই চুম্বক শলাকাটাকে কি করলেন, এই তারের উপরে রাখলেন। কোথায় রাখলেন, তারের উপরে রাখলেন। চুম্বক শলাকাটাকে কোথায় রাখলেন, এই তারের সমান্তরালেই, কিন্তু কোথায় রাখলেন, তারের উপরে রাখলেন। এই মতো অবস্থায় তাহলে তারের অবস্থান কোথায় হচ্ছে, শলাকার নিচে, চুম্বক শলাকার নিচে। তাহলে এটা শলাকার নিচে রাখা হলো। তখন কি দেখলেন না, তখন ঠিক একই রকমভাবে এটাতে হচ্ছে কি হচ্ছে, উপরে আছে। চুম্বক শলাকাটা কোন দিকে আছে, উপরে আছে। উত্তর থেকে দক্ষিণ দিকেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু তখন হচ্ছে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হয়, পূর্ব দিকে হয়। কোন দিকে হয়, এই পূর্ব বলছি, পশ্চিম দিকে হয়। তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকে হচ্ছে। তাহলে শুধু পরিবর্তন হয়েছে কোথায়, শলাকার অবস্থান। আগে তারের নিচে ছিল, এরপরে তারের উপরে আছে। তার তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে তার বিক্ষেপ কোন দিকে হবে, পশ্চিম দিকে হবে। এবং যদি পাল্টে দেওয়া হয়, মানে হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে যদি তড়িৎ প্রবাহ করা হয়, দক্ষিণ থেকে যদি উত্তর দিকে তড়িৎ প্রবাহ করা হয়, তাহলে বিক্ষেপ কোন দিকে হবে, পূর্ব দিকে হবে। পূর্ব দিকে হবে। তার মানে কেমন হলো, তড়িৎ কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে। এরপরে কি ছিল, প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। এক মিনিট, তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল এইরকমভাবে, উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। তাহলে প্রথমে কি হচ্ছিল, ধরো এইটা হচ্ছে তড়িৎবাহী তার আর এটা হচ্ছে চুম্বক শলাকা। তাহলে প্রথমে কোন দিকে যাচ্ছিল, এই ধরো এইটার অভিমুখটা যেদিকে আছে সেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাল দিকটা যেদিকে আছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এটা হচ্ছে চুম্বক শলাকার ধরো উত্তর মেরু। তাহলে কি আছে, তাহলে প্রথমে আছে উপরে আছে তার, নিচে আছে চুম্বক শলাকা। উত্তর থেকে মানে হচ্ছে তোমার উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার মানে উত্তর থেকে দক্ষিণ দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তখন কি হচ্ছে, চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছিল কোন দিকে, পূর্ব দিকে। আর যখনই এইটা হচ্ছে একই রকম রেখে শুধু দিকটা পরিবর্তন করে দেওয়া হলো, তখনই বিক্ষেপ কোন দিকে হচ্ছে, উল্টো দিকে বিক্ষেপ হচ্ছে, পশ্চিম দিকে বিক্ষেপ হচ্ছে। আবার এরপরে কি হচ্ছে, তড়িৎ প্রবাহী তারটা নিচে, চুম্বক শলাকা উপরে। এই মতো অবস্থাতে যদি হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যদি হচ্ছে তোমার কি যায়, তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কি হচ্ছে, তখন তার যে তড়িৎ হচ্ছে তোমার ইয়েটা, বিক্ষেপটা হচ্ছে প্রথমে হচ্ছে পশ্চিম দিকে, তারপরে কি হচ্ছে, দিক পরিবর্তন করলে হচ্ছে পূর্ব দিকে। ঠিক আছে। আর যদি এই তড়িৎ প্রবাহী তারের সঙ্গে যদি চুম্বক শলাকাকে এই রকম 90 ডিগ্রি কোণে রাখা যায়, কত, এ দেখো 90 ডিগ্রি কোণে, আগে কিসে রাখতে হবে, সমান্তরালভাবে রাখতে হবে। যদি না রেখে যদি এই রকম সমকোণে রাখা হয়, তাহলে কিন্তু এই চুম্বক শলাকার কোনো রকম বিক্ষেপ হবে না। আরেকটা জিনিস কি, যে এখানে তড়িৎ প্রবাহ মাত্রার মান যেমনি বাড়িয়ে দেওয়া হচ্ছে, ধরো আগে এখানে যাচ্ছিল 5 অ্যাম্পিয়ার তার তড়িৎ, এরপরে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে করে দিল 15 অ্যাম্পিয়ার। তাহলে আগে যদি সে এই রকম বিক্ষেপ করে, এখন কি করছে, অনেক বেশি বিক্ষেপ করছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়িয়ে দিলে বিক্ষেপ বাড়ছে, তড়িৎ প্রবাহ মাত্রার মান কমিয়ে দিলে বিক্ষেপ কমে যাচ্ছে। আবার কি হচ্ছে, যখন তড়িৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু আর কোনো বিক্ষেপ থাকছে না। তাহলে এখান থেকে কনক্লুশনে আসা যায় যে যতক্ষণ তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ততক্ষণই কিন্তু ওই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে তড়িৎ প্রবাহের জন্য কি হয়, তড়িৎ হচ্ছে পরিবাহী চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওই পরিবাহী তারের চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু পরিবাহী নিজে চুম্বকে পরিণত হয় না। পরিবাহী তারের চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, 1 নম্বর। দ্বিতীয়, তড়িৎ প্রবাহ বন্ধ করলে কি হয়, চৌম্বক ক্ষেত্রের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে। আর তার মানে যতক্ষণ প্রবাহ চলছে ততক্ষণই চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকে। আর পদার্থটা নিজে কিন্তু চুম্বকে পরিণত হয় না, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে।
ঠিক আছে। এরপর এই যে আমি বলছি পূর্ব দিকে যে বিক্ষেপ হলো, পশ্চিম দিকে বিক্ষেপ হবে, তার মানে বিক্ষেপটা কোন দিকে হবে এইটা নির্ণয় করার জন্য বিজ্ঞানী হচ্ছে কি দিয়েছিলেন, অ্যাম্পিয়ার একটা নিয়ম দিয়েছিলেন, মানে সূত্র আবিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কি বলা হয়? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে তড়িৎ প্রবাহের ফলে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো চুম্বক শলাকার কোন দিকে বিক্ষেপ হবে সেটা কার সাহায্যে নির্ণয় করা যায়? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমাদের এটাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এরপর দেখব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ার কি বলছেন, যে একটা তড়িৎ পরিবাহী তার, ঠিক আছে, এই পরিবাহী তারের মধ্যে যেই দিকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে মুখ করে কোনো এক ব্যক্তি হাত পা মেলে কি হচ্ছে, সাঁতার করছে। তাহলে সে কীরকমভাবে সাঁতার করছে? এইরকমভাবে সাঁতার করছে। কীরকমভাবে সাঁতার করছে? এইরকমভাবে সাঁতার করছে। তাহলে এটা তার ডান হাত আর এটা তার বাম হাত, ঠিক আছে। তার মানে এই দিকে যদি হয়, তড়িৎ প্রবাহ যদি এই দিকে হয়, তাহলে এই দিকে যদি মানুষটা থাকে, তাহলে মানুষটার কি হয়ে যাবে, এই দিকটা ডান দিক হয়ে যাবে, এই দিকটা বাম দিক হয়ে যাবে। দেখো এই যে এইরকমভাবে এই দিকটা বাম দিক হবে, এই দিকটা ডান দিক হবে। তাহলে অ্যাম্পিয়ার কি বলছেন, যে কোনো তড়িৎ পরিবাহী তারের উপর দিকে কোনো মানুষ যদি এমনভাবে সাঁতার কাটে, হাত পা ছড়িয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে। তার মানে এই দিকে চুম্বক শলাকা থাকবে, তার মানে এখানে থাকবে নর্থ মেরু, এদিকে থাকবে সাউথ মেরু। যদি হয়, তার মানে এরও এদিকে কোন দিকে থাকবে, এদিকে নর্থ মেরু, এদিকে সাউথ মেরু। যদি এই রকম হয়, তাহলে তড়িৎ প্রবাহের ফলে কি হবে, এই চুম্বক শলাকার বিক্ষেপ, উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে, যেই দিকে মানুষটার বাম হাত থাকবে সেই দিকে বিক্ষেপ হবে। তাহলে এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, চুম্বক শলাকা যদি এই দিকে থাকে, তাহলে বিক্ষেপ কোন দিকে হবে, বাম হাত যেদিকে থাকবে। এইদিকে যদি প্রবাহিত হয়, তার বাম হাত কোন দিকে থাকবে, এইদিকে। তাহলে বিক্ষেপ কোন দিকে হবে, এই বাম দিকে। তাহলে কি বলা হলো, যদি কোনো ব্যক্তি তার তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদাই কি থাকে, চুম্বক শলাকার দিকে থাকে, তবে সেই অবস্থায় ব্যক্তির বাম হাত যেই দিকে থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকেই হবে, বা উত্তর মেরু সেই দিকেই বিক্ষিপ্ত হবে। তাহলে যদি কোনো ব্যক্তি তড়িৎ পরিবাহী তারের উপর হাত পা ছড়িয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মাথা চুম্বক শলাকার দিকে
থাকে তবে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ওই ব্যক্তির বাম হাত বরাবর হবে, বা বাম হাত যেদিকে থাকে সেই দিকেই এর বিক্ষেপ হবে, মানে উত্তর চুম্বক শলাকার বিক্ষেপ হবে। তার মানে আমি যদি এইরকমভাবে সাঁতার কাটি তাহলে এটা যদি চুম্বক শলাকা হয়, তড়িৎ প্রবাহ যদি এই দিকেই থাকে আর চুম্বক শলাকার উত্তর মেরু যদি এই দিকেই থাকে, তাহলে চুম্বক মেরুর বিক্ষেপ কোন দিকে হবে, উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে, আমার বাম হাত যেদিকে থাকবে সেই দিকে হবে। এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে আসছি দক্ষিণ হস্ত নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। আচ্ছা, এটাতে কি না, এই যে তড়িৎ প্রবাহের ফলে কি হচ্ছে, তড়িৎ চুম্বকের সৃষ্টি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্রকে কি দিয়ে নির্ণয় করা হয়, চুম্বক বলরেখা দিয়ে নির্ণয় করা হয়। তাহলে বলরেখা মানে চুম্বক প্রবাহের ওই মুহূর্তে যে চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ, সেই অভিমুখটাকে নির্দেশ করে ওই বলরেখা। তাহলে দক্ষিণ মুষ্টি নিয়মের সাহায্যে আমরা ওই চুম্বকের যে তোমার চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ বা চুম্বক ক্ষেত্রের যে বলরেখা কোন অভিমুখে যাবে সেটা নির্ণয় করব আমরা কার সাহায্যে, দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের সাহায্যে আমরা এটা জানব। তাহলে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মে কি বলছে দেখো, তাহলে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মটাকে কি বলা হচ্ছে দেখো, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মে কি বলছে, যে কোনো তড়িৎ পরিবাহী তার, কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে সেই তড়িৎ পরিবাহী তারটাকে যদি আমরা এমনভাবে ডান হাত দিয়ে মুষ্টি করে মানে মুঠো করি যে যেই দিকে বুড়ো আঙুলটা থাকবে সেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ধরো এটা তড়িৎ পরিবাহী তার, তাহলে এইটাকে আমি কি করব, এমনভাবে মুষ্টি বেঁধে ধরবো, মুষ্টি মানে হাতের মুঠো করে ধরবো যে আমার বুড়ো আঙুলটা যেই দিকে আছে, বুড়ো আঙুল কোন দিকে আছে, উপরের দিকে আছে, তাহলে এই বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে, কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা দিক নির্দেশ করবে। এই মতো অবস্থাতে যে বাকি আঙুলগুলো যেই দিকে অভিমুখ দেখাবে, যেই দিকে কি হবে, বিক্ষিপ্ত হবে, সেই দিকেই চুম্বকের বলরেখার গুলো যাবে বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেই দিকেই থাকবে। তাহলে আমি যদি এইটাকে এরকমভাবে ধরি তাহলে কি হচ্ছে, এই দেখো কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে, তাহলে বাইরের থেকে ভেতরের দিকে, তাহলে এখানে চুম্বক বলরেখাগুলো কোন দিকে যাবে, এই অভিমুখে যাবে। তাহলে কি বললাম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, একটা তড়িৎবাহী তারকে ডান হাতের মুষ্টি দিয়ে এমনভাবে ধরা হয় যাতে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে তার অন্য আঙুলগুলোর যে অগ্রভাগ থাকবে সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটা যদি একটা তড়িৎবাহী তার হয় আর তার যদি এই কালো অভিমুখে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাকে যদি আমি এই রকমভাবে মুষ্টিভাবে ধরি, তাহলে আমার বুড়ো আঙুল নির্দেশ করছে তড়িৎ কোন দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এই মতো অবস্থাতে কি হবে, আমার ডান হাত এই বিন্দুতে ডান হাতের বাকি আঙুলগুলো যেই দিকে
মুড়বে আর কি, সেই দিকেই কি হবে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। কি হবে তড়িৎ প্রবাহের অভিমুখ এই তড়িৎ প্রবাহের বলছি তড়িৎ চুম্বকের যে তড়িৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্দেশ করবে। তাহলে যদি এখন তড়িৎ প্রবাহটা এই দিকে হয় তাহলে কি করতে হবে, আমাকে ডান হাতটাকে এইরকমভাবে ধরতে হবে। তাহলে বুড়ো আঙুলটা কি নির্দেশ করছে, তড়িৎ কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এই মতো অবস্থাতে দেখো বুড়ো আঙুলটাকে এইরকমভাবে ধরেছে, যেটা বুড়ো আঙুলটা নির্দেশ করছে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে। তখন চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে থাকবে না, এই দেখো বাকি আঙুলগুলোর দিকে। তাহলে কোন দিকে, এইরকমভাবে ঘুরবে। দেখো এই যে এইরকম যেদিকে আমি দেখছি, এই যে এইরকম বুড়ো আঙুল যেদিকে এই বাকি আঙুলগুলো যেদিকে থাকবে সেই দিকেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ থাকবে। তাহলে যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে কি হবে না, দেখো এই যে বুড়ো আঙুল করে ধরছি, বুড়ো আঙুলটা যেদিকে আছে সেই দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ আছে। তাহলে চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কোন দিকে যাবে, এই দেখো এইরকমভাবে যাবে। তার মানে এইরকমভাবে, মানে বাইরের থেকে এই যে এই দিক থেকে এই দিকে এরকমভাবে ঘুরবে। ঠিক আছে, যদি উল্টো দিকে হয় তাহলে কি হবে, দেখো এইরকমভাবে ধরছি, তখন কি হবে দেখো এই দিকে ঘুরবে। তার মানে এই দিক বরাবর ঘুরবে চৌম্বক বলরেখাগুলো। এটাই হচ্ছে দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম। একই রকমভাবে যদি আমরা এই দিকে দেখাই, দেখো এই যে এইরকমভাবে যদি হয় তাহলে আমি একে কি করব না এইরকমভাবে ধরবো। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হবে, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, আমি কাকে ধরেছি, এই দিকে বুড়ো আঙুলটা ওই দিকেই থাকছে। তাহলে এই মতো অবস্থায় হাতটা কোন দিকে আসছে, মনে হচ্ছে যেন এই দেওয়াল থেকে বাইরে আসছে, দেওয়াল থেকে মানে বোর্ড থেকে বাইরে আসছে, বোর্ড থেকে বাইরে আসছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখগুলো কোন দিকে হবে, এই দিকে আসবে। কোন দিকে আসবে, এই যে দেওয়াল থেকে বাইরের দিকে। ঠিক আছে, আবার যদি উল্টো দিকে হয় তাহলে কি হবে না, তাহলে আমাকে হাতটা এই দিকে ধরবো, চুম্বক ক্ষেত্রের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাচ্ছে, তখন কি হচ্ছে দেখো এই দিকে যাচ্ছে, এই দিকে। কোন দিকে দেখো, এই দেখো এই দিকে। তাহলে এটা বাইরের থেকে ভেতরে যাবে, তখন কি হবে উল্টো দিকে, বাইরের থেকে ভেতরের দিকে থাকবে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, ইজি, কোনো ব্যাপার না। এরপরে দেখো এই যে চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে সেটা আমরা একটা সাধারণ ছোট্ট পরীক্ষার সাহায্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, কি পরীক্ষা করব না, দেখো দেখো কি করব, একটা কার্ডবোর্ড নেব, একটা কি করব এরকম একটা কার্ডবোর্ড নেব, কার্ডবোর্ডের মাঝে একটা কি করব ছিদ্র করব, দিয়ে কি করব তার মধ্য দিকে একটা এরকম করে তার ঢোকাবো, ঢুকিয়ে তাকে কি করব একটা ব্যাটারির সাহায্যে যোগ করব, একটা ব্যাটারির সাহায্যে কি করব, এটা একটা ব্যাটারির সাহায্যে কি করব যোগ করব। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে। তাহলে তড়িৎ প্রবাহিত হবে এই দিক বরাবর, তাহলে সেই কোন দিকে যাবে এই দিক বরাবর। এরপরে কী করব, এই পিচবোর্ডের উপরে কিছু পরিমাণ লোহার গুঁড়োকে রেখে দেবো, লোহার গুঁড়োটা রেখে দিয়ে কি করব এখানে এরকমভাবে টোকা মারব। টোকা মারলেই আমরা দেখব যে এই তারটাকে কেন্দ্র করে এই যে ইয়েগুলো ওই লোহার গুঁড়োগুলো কী হবে এইরকম গোল গোল কতগুলো বৃত্তাকার লাইনে সজ্জিত হয়ে গেছে। ঠিক আছে, এরকম বৃত্তাকার লাইনে হচ্ছে কী হবে সজ্জিত হয়ে গেছে। ঠিক আছে, এই যে লোহাগুলো বৃত্তাকার লাইনে সেজে গেল সেটাই হচ্ছে কি নির্দেশ করবে না চুম্বক যে চুম্বকের যে বলরেখাগুলো আছে সেই রেখাগুলোকে নির্দেশ করবে। এরপর তাহলে এর অভিমুখ কীভাবে হবে, আমি যদি দক্ষিণ হস্ত নিয়ম দিয়ে যাই তাহলে কি করব, আমি একে এইরকমভাবে মুঠিবদ্ধভাবে ধরবো, বুড়ো আঙুলটা কোন দিকে রাখবো, যেদিকে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে সেই দিকে যাব। এরপর আমি যদি এটাকে ধরি বাকি আঙুলগুলো কোন দিকে প্রসারিত হচ্ছে, এই দিকে প্রসারিত হচ্ছে, তাহলে চুম্বক বলরেখাগুলো কি হবে এই অভিমুখে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এই জিনিসটা লক্ষ্য করব। এবার আমরা যদি দেখি যে এই চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্য কী না, দেখো এটা হচ্ছে এই পরিবাহীকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার
বদ্ধ বর্তনী সৃষ্টি করছে, বদ্ধ বর্তনী বলবো না, বদ্ধ রেখার সৃষ্টি করছে। তাহলে বলরেখাগুলো বদ্ধমুখ, এর কোনো ওপেন লুপ নেই, কোথাও শুরু কোথাও শেষ নেই, এগুলো কী হচ্ছে বদ্ধমুখ, এদের শুরু শেষ নেই। আচ্ছা, এই বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ কী করবে, ওই বিন্দুতে ওই চুম্বকের যে চুম্বকের যে প্রাবল্য আর কি, চুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য তার অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, আর এর এই যে দিকটা, কোন দিকে চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা কিসের সাহায্যে আমরা নির্ণয় করছি, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের সাহায্যে আমরা নির্ণয় করছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যখন একটা তারকে আমরা যদি এইরকমভাবে পাঠাই, তাহলে এর তারের চারিদিকে এরকমভাবে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা কি করব না, যে একটা তারটাকে কি করব, এরকম বাঁকিয়ে গোল লুপের মতো তৈরি করব। কি করব, এইরকম বাঁকিয়ে গোল লুপের মতো সৃষ্টি করব, এবং কীরকম কীভাবে তার চুম্বক বলরেখাগুলো সৃষ্টি হয় সেটা লক্ষ্য করব। সেটা যখন করা হলো, তাহলে কি করতে হবে আমাদেরকে, তাহলে একটাই বড় পিচবোর্ড নিতে হবে, একটাই বড় পিচবোর্ড নিতে হবে, একটাই বড় পিচবোর্ড নিলাম, বড় পিচবোর্ডের মধ্যে দুটো ফুটো করলাম। ঠিক আছে, দুটো ফুটো করে কি করলাম, তার মধ্য দিয়ে এইরকমভাবে একটা পরিবাহী তারকে যোগ করলাম, দিয়ে নিচ থেকে এরকমভাবে, মানে এটা এরকমভাবে নিচ থেকে বেরোলো, দিয়ে এখান থেকে কি করলাম, আমি ব্যাটারির সাহায্যে যোগ করলাম। তাহলে এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার, মানে পজিটিভ ব্যাটারির পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, একটু ভালো করে আমি আঁকি। তাহলে গোলাকার তারের এইটা হচ্ছে অংশ, বাকি অংশগুলো বাইরের দিকে বেরিয়ে, যে বাইরের দিকে বেরিয়ে বর্তনী সৃষ্টি করেছে, বাইরের থেকে বেরিয়ে বর্তনী সৃষ্টি করেছে। তাহলে এইটা হচ্ছে তার, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরপরে এখানেও আমরা কি করলাম না, হচ্ছে ওই লোহার গুঁড়ো রেখে এখানে কি করলাম, টোকা মারলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে চৌম্বক বলরেখাগুলো কীরকমভাবে সজ্জিত হয়েছে। ঠিক আছে, তাহলে কোন দিকে এর অভিমুখ হবে, দেখো এই দিকে প্রথম ক্ষেত্রে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি হচ্ছে, উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বাকি আঙুলগুলো কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে তড়িৎ এর হচ্ছে অভিমুখ কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। আর এর ক্ষেত্রে কি হবে, বুড়ো আঙুলটা উল্টো করে ধরতে হবে দক্ষিণ হস্ত নিয়মের সাহায্যে। তাহলে কি হবে, এইরকমভাবে ধরলে বাকি আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে এর তড়িৎ অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে এর ক্ষেত্রে দুটো এরকম বৃত্তাকার, মানে দুটো অনুভূমিক কার্ডবোর্ডের ছিদ্রের মধ্য দিয়ে যদি একটা বৃত্তাকার কুণ্ডলীকে এই যে উলম্বভাবে যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে কি হবে, কাঠবোর্ডের উপর কিছু লৌহ চূর্ণ ছড়িয়ে দিয়ে তার উপর টোকা মারলে কি হবে, লৌহগুলো চুম্বক বলরেখা যেরকমভাবে থাকবে সেই অনুযায়ী সজ্জিত হবে। এই বলরেখাগুলোকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে এই তারের কাছাকাছি যে বলরেখাগুলো, এগুলো হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং বদ্ধমুখ, প্রত্যেকেই এক একটা বৃত্তের আকারে তৈরি হয়েছে, সমান্তরাল এবং কুণ্ডলীকৃত। এই যে কুণ্ডলীকৃত যে তারটা, এই তারের সঙ্গে কিন্তু কি হয়েছে, 90 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, এবং সমান্তরাল বলরেখাগুলি কি করে, একটা সুষম চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, সুতরাং এর থেকে বোঝা যায় তড়িৎ প্রবাহযুক্ত বৃত্তাকার কুণ্ডলীকৃত তারের কুণ্ডলীকৃত যে তার কেন্দ্রের চারিদিকে চতুর্দিকে অল্প পরিমাণ স্থানে একটি সূক্ষ্ম কি হয়, যে তোমার সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা কি প্রুভ করে, সমবল সম্পন্ন কি হচ্ছে, একটা সুষম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। কখন, যখন তারটাকে এরকম কুণ্ডলীকৃতভাবে রাখা থাকছে। ঠিক আছে, এরপরে আমরা আসছি সলিনয়েড। সলিনয়েড মানে কি হচ্ছে বলো তো, একটা ধরো এরকম ফাঁপা কোনো নল, এই নলের মধ্য দিয়ে কি করা হলো, তারকে এরকমভাবে গোল 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 করে পেঁচিয়ে কি করা হলো, একটা এরকম কি তৈরি করা হলো, স্প্রিংয়ের মতো তৈরি করা হলো।
এই যে জিনিসটাকে, এটাকেই বলা হচ্ছে কি সলিনয়েড। তাহলে সলিনয়েড কাকে বলবো? একটা দীর্ঘ অন্তরিত তারকে একটি চোঙের গায়ে যখন ঘন সন্নিবিষ্টভাবে জড়িয়ে যে কুণ্ডলী তৈরি করা হয়, তখন সেই কুণ্ডলীকেই বলা হচ্ছে কি না হচ্ছে সলিনয়েড। ঠিক আছে, তাহলে এই যে কুণ্ডলীকৃত যে তারগুলো, এটা প্রত্যেকে এক একটা কুণ্ডলীর অংশ। এরপরে এর মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করব, তখন আমরা যদি চুম্বক বলরেখাগুলোকে দেখি, তাহলে আমরা একটা মজার জিনিস লক্ষ্য করতে পারব। কি মজার জিনিস লক্ষ্য করব? সেই যে একবারে প্রথমে যখন দণ্ড চুম্বক বা সুষম চুম্বক পড়িয়েছিলাম, সেখানে চুম্বক বলরেখাগুলো আমরা কি দেখেছিলাম, যে এটা সাউথ মেরু, এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু। এখানে কি হচ্ছিল? চুম্বক বলরেখাগুলো হচ্ছে কি হচ্ছিল, ওই ভেতরে চুম্বকের ভেতরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আসছিল। ঠিক আছে, এবং কি হচ্ছিল, দক্ষিণ থেকে বেরিয়ে উত্তরে ঢুকছিল, তাই তো? এই দক্ষিণ থেকে বেরিয়ে উত্তরে ঢুকছিল, দক্ষিণ থেকে এই উত্তর থেকে বেরিয়ে দক্ষিণে ঢুকছিল, আর এর ভেতরে দক্ষিণ থেকে বেরিয়ে ভেতরে ঢুকছিল। তাহলে এইরকম, তাহলে এইখানে কি হচ্ছিল, একটা হচ্ছে তোমার চৌম্বক বলরেখাগুলো কি করছিল, ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছিল। তাহলে একটা ছোট চৌম্বক শলাকার সাহায্যে একটি তড়িৎবাহী কুণ্ডলীর যে দক্ষিণ মধ্যে যে অঙ্কিত বলরেখাগুলো কি হয়, এই যে সলিনয়েডকে যখন আমরা কি করব, এর মধ্য দিয়ে কুণ্ডলীকৃত তারের মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করব, সেই তড়িৎ প্রবাহের ফলে যে বলরেখাগুলোর সৃষ্টি হবে, সেই বলরেখাগুলোও কিন্তু ঠিক এই রকমই বলরেখার সৃষ্টি হয়, যেগুলোর কি হয়েছে প্রত্যেকটাই বদ্ধমুখ এবং হচ্ছে এই তারের মধ্য দিয়ে কি হয়, এরকম সমান্তরালভাবে থাকে, যেটা হচ্ছে কি হয়, এইরকমভাবে নির্গত হয়, বাইরের দিকে বের হয়, এদিকে ভেতরে প্রবেশ করে। তাহলে এইদিকে বাইরে বের হয় আর এইদিকে প্রবেশ করে, এবং হচ্ছে এর মধ্য দিয়ে উল্টো দিকে প্রবেশ করে। তাহলে এর সঙ্গে দেখো কার মিল আছে বলো তো? এই দণ্ড চুম্বকের সঙ্গে এর ভেতর দিকে এই যে কুণ্ডলীকৃত যে তার, এই তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করছি, এর যে বলরেখা সৃষ্টি হচ্ছে, এর ফলে তড়িৎ প্রবাহের ফলে যে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে, এই বলরেখার সঙ্গে কি হচ্ছে, দণ্ড চুম্বকের যে বলরেখা, সেই বলরেখাগুলোর অনেক সাদৃশ্য আছে, আছে তো? বলরেখার সাদৃশ্য আছে। কি কি সাদৃশ্য আছে না, এই বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী, মানে এই বৃত্তাকার যে তড়িৎবাহী কুণ্ডলী বা তড়িৎবাহী সলিনয়েড দ্বারা চৌম্বক ক্ষেত্রের বদ্ধ রেখাগুলি পরিবাহী কেন্দ্রের কাছাকাছি, এই যে পরিবাহীর কেন্দ্রের কাছাকাছি কি হয়, পরস্পর সমান্তরাল ও বৃত্তের তলদেশের সঙ্গে লম্বাকারে কি থাকে, বিন্যস্ত থাকে। ঠিক আছে, যেটা দেখতে এই কুণ্ডলীর ভেতরে, এই যে কুণ্ডলীর ভেতরে যে চুম্বক বলরেখাগুলো থাকে, সেগুলো হচ্ছে সুষম দণ্ড চুম্বকের বলরেখার সঙ্গে সমান হয়। তাই আমরা বলতে পারি যে যখন এরকম সলিনয়েডের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন সেই সলিনয়েডটা একটা হচ্ছে সুষম দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। কি বললাম, যখন এই রকম হচ্ছে তোমার কোনো দণ্ড মানে হচ্ছে সলিনয়েডের ভিতর দিকে তড়িৎ প্রবাহ চালনা করা হবে, তখন সেই যে তোমার সলিনয়েডের যে বলরেখাগুলোর নেচার দেখে আমরা বলতে পারি এটাও একটা সুষম দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। তাহলে এই তড়িৎ প্রবাহের যে সলিনয়েডটার মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ চালনা করছি, সেই সলিনয়েডটা কি করছে, একটা সুষম দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করছে, এবং দণ্ড চুম্বক যেরকম চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করে, সেই এই তড়িৎ প্রবাহের ফলে এও ঠিক একই রকম হচ্ছে কি করবে, মানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে, যেটা কাজ দ্বারা প্রুভ করা যায়, এর বলরেখার বৈশিষ্ট্যগুলো দেখেই আমরা প্রুভ করতে পারি। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি হবে না, দণ্ড চুম্বকেরও একটা কি থাকে, মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে এই যে সলিনয়েডে যে হচ্ছে, তাহলে যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে, এর মধ্যেও একটা একদিকে উত্তর মেরু থাকবে, আরেকদিকে দক্ষিণ মেরু থাকবে তো। তাহলে সেই মেরুটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, যখন আমরা তারটাকে পেঁচাচ্ছি, কোন দিকে পেঁচানো হচ্ছে
ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দুটো জিনিসের উপর নির্ভর করে ওই তোমার হচ্ছে চুম্বকের ওই সলিনয়েডের কোন দিকে উত্তর মেরু থাকবে, কোন দিকে দক্ষিণ মেরু অবস্থান করবে, সেটা আমরা বলতে পারি। তাহলে বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী বা তড়িৎবাহী যে সলিনয়েডের দুই বিপরীত পৃষ্ঠে দুই বিপরীত প্রকৃতির মেরু সৃষ্টি হবে। এই মেরুর প্রকৃতি কিসের উপর নির্ভর করে না হচ্ছে তোমার ঘড়ির সূত্রের উপর নির্ভর করে। ঘড়ির সূত্র কি না কুণ্ডলীর অক্ষ বরাবর কুণ্ডলীর পৃষ্ঠের দিকে তাকালে, মানে এটা ধরো এটা যদি হচ্ছে একটা কুণ্ডলী হয়, এই কুণ্ডলীকে কুণ্ডলীর অক্ষের সঙ্গে পৃষ্ঠ বরাবর তাকালে যদি প্যাঁচটা কোন দিকে থাকে না ঘড়ির কাঁটার দিকে থাকে, তাহলে কি তৈরি হবে, দক্ষিণ মেরু তৈরি হবে। তাহলে ধরো এই একটা হচ্ছে তোমার সলিনয়েড, তাহলে এর দিকে আমরা দেখব যে এটা কোন দিকে মোড়া হচ্ছে, মানে কোন দিকে পেঁচানো হচ্ছে তারটাকে, কোন দিকে ধরো এইরকমভাবে পেঁচানো হয়েছে। তাহলে আমি যদি এই দিক থেকে দেখি কি দেখব, ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরছে সেই দিকে হয়েছে। তাহলে ঘড়ির কাঁটা মানে পেঁচানো এইরকমভাবে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কি হবে, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হচ্ছে কি হবে, উত্তর মেরু এই দক্ষিণ মেরুর সৃষ্টি হবে, সাউথ পোল সৃষ্টি হবে। কার দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। আর ধরো এই দিকে যখন আমরা দেখব তখন কি দেখব, এই প্যাঁচটাই আমরা যখন কি দেখব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখবো। তাহলে এখানে কি হচ্ছে, সাউথ পোল সৃষ্টি হচ্ছে, এখানে তৈরি হবে কি নর্থ পোল সৃষ্টি হবে। তাহলে তখন কি হবে, কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কি হবে, সেটাকে এদিকে কি হচ্ছে নর্থ পোলের সৃষ্টি হবে। তাহলে ঘড়ির সূত্রটা কি না কুণ্ডলী হচ্ছে তোমার অক্ষ বরাবর, কুণ্ডলীর অক্ষ বরাবর কোনো পৃষ্ঠের দিকে তাকালে যে পৃষ্ঠে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হবে অর্থাৎ দক্ষিণাবর্তী বলে মনে হবে, সেই দিকে দক্ষিণ মেরু তৈরি হবে। এবং যে পৃষ্ঠে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বামাবর্তী মনে হবে, সেই দিকেই উত্তর মেরুর সৃষ্টি হবে। তাহলে এইটা যদি সলিনয়েড হয় আর যদি তার তড়িৎ প্রবাহ এই রকমভাবে হয় তাহলে কি হবে, এইদিকে দক্ষিণ মেরু হবে, এইদিকে উত্তর মেরু হবে। ঠিক আছে, একেই বলা হচ্ছে ঘড়ির সূত্র। তাহলে আমরা আজকে দেখলাম যে কোনো তড়িৎ প্রবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালানো হয় তাহলে সেখানে ওই সাময়িকভাবে তড়িৎ প্রবাহ যতক্ষণ চলছে সেই সময়ের মধ্যে কি হবে, তড়িৎ এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। অর্থাৎ সেই যে সলিনয়েড বলো তার বলো সে কী করবে, একটা সুষম চুম্বকের মতো আচরণ করবে, যেটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করতে পারবো। এর পরবর্তী পর্যায়ে যে আমরা দেখব কিভাবে এগুলোকে আমরা ব্যবহার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরের ক্লাসে। তোমরা এখনও যারা আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করো। আমার পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আর যারা করোনি বা কোনো সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি সমস্যা হচ্ছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।